আজ অশোকনগরে তিলোত্তমার বিচার চেয়ে সিপিআইএম এর জনসভা। উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ, দীপশিতা ধর। সারা রাজ্য জুড়ে আপনি কি ভেবেছিলেন যে স্বাস্থ্য দপ্তরে এই পরিমাণ দুর্নীতি? আমি আপনাকে করব ফাঁসি করবে বিচারপতি। পার্টির নেতৃত্ব, কর্মী সংগঠক যারা এখানে আছেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই এলাকার আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, দেখুন, এই যে আমরা সভা করছি, সাধারণভাবে আমরা কোনো প্রতিবাদ সভা এই জাতীয় করলে আমরা মানুষের কাছে আবেদন করি যে এই ঘটনার প্রতিবাদে আপনারা সবাই একসাথে রাস্তায় নামুন। কিন্তু সত্যি কথা বলতে আজকে এমন একটা প্রতিবাদ সভা আমরা করছি, এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, নতুন করে আমাদেরকে মানুষকে এটা বলার প্রয়োজন নেই যে আপনারা রাস্তায় নামুন। বাংলার মানুষ রাস্তায় নেমে যে ইতিহাস তৈরি করেছেন, বাংলার মানুষ গোটা পৃথিবীকে দেখিয়েছেন যে বাঙালি অনেক কিছু হারিয়েছে, বাংলা অনেক কিছু হারিয়েছে, কিন্তু তবু আমাদের শরীরে ক্ষুদিরামের রক্তের ঐতিহ্য হারায়নি। বাংলার মানুষ একদিনে না হোক একদিন ঠিক রাস্তায় নামতে জানে, একদিন ঠিক প্রতিবাদ করতে জানে। কিন্তু এই প্রতিবাদ করাটা আপনারা জানেন আমাদের জন্য খুব একটা সহজ হয়নি। এর আগে আমাদের রাজ্যের এরকম অসংখ্য ঘটনার মতো এই ঘটনাটাকেও ওরা একটা মামুলি আত্মহত্যা বলে চালিয়ে দিত। আপনারা জানেন 8 তারিখ আমাদের প্রিয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা হারিয়েছিলাম। 9 তারিখ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ নিয়ে, ওনার মৃতদেহ যখন নীলরতন সরকার হাসপাতালে ডোনেট করা হবে, লক্ষ লক্ষ মানুষ মিছিল করে যাচ্ছে, সেই সময় সেই মিছিলে খবর আসে আরজি করে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আজকে ভোর রাত্রির বেলা একজন ডাক্তারের মৃতদেহ পাওয়া গেছে এবং সেই মৃতদেহের যা চিহ্ন দেখে বোঝা যাচ্ছে তার সঙ্গে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু আরজিকর কর্তৃপক্ষ, টালা থানার পুলিশ থেকে শুরু করে সরকার এই মৃত্যুকে, এই খুনকে অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ, আমাদের ডিওয়াইএফআই নেতারা ছিলেন ওখানে, মীনাক্ষী, ধ্রুব, কলতান, ওরা ছিল, তার সঙ্গে আমাদের এসএফআই নেতৃত্ব, মহিলা সমিতির নেতৃত্ব সহ হাজার হাজার মানুষ, তারা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ওই শোকযাত্রা ছিল। ওই শোকের মিছিল মুহূর্তের মধ্যে পরিণত হয় শপথের মিছিলে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে চোখের জলে বিদায় জানিয়ে আমাদের কমরেডরা ওখান থেকে ছুটে যায় আরজি করে, ওই মৃতদেহের গাড়ি আটকায়, এবং তা যদি সেদিন না আটকানো হতো তাহলে আরো বহু মৃত্যুর মতো, বহু খুনের মতো এই খুনটাকেও ওরা একটা মামুলি আত্মহত্যা বলে চালিয়ে দিত। আপনারা জানেন, হাবুদা বলার সময় বলছিল এই মেয়েটি আজকে বেঁচে থাকতেন, আমরা তাকে যে নামে ডাকি, আমরা তিলোত্তমা বলি, আমরা অভয়া বলি, আমরা তাকে যে নামেই ডাকি না কেন, এই মেয়েটি আজকে বেঁচে থাকতেন যদি শুধুমাত্র ডক্টর আক্তার আলী যখন আরজি করে চলা সন্দীপ ঘোষের দুর্নীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আক্তার আলীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তাহলে এই মেয়েটা আজকে বেঁচে থাকতো। তার বদলে কি পরিণতি আমাদেরকে পেতে হলো দেখুন। বাংলায় যতবার এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, আমরা চিরকাল বলে এসেছি, আগুন খালি একটা ঘরে লাগেনি, এই আগুন বাড়তে বাড়তে একদিন আমার আপনার ঘরে এসে লাগলো। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো দুর্নীতির ব্যাপারে অভিযোগ করা হবে, মমতা, একজন সাধারণ মুখ্যমন্ত্রীর কি করা উচিত? একজন মুখ্যমন্ত্রী, তিনি তো রাজ্যের সব স্কুলে কি হচ্ছে, সব কলেজে কি হচ্ছে, সব হাসপাতালে কি হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী ঘরে বসে খবর রাখতে পারে না। কিন্তু যে কোনো মুখ্যমন্ত্রীর কাছে যদি খবর আসে যে অমুক স্কুলে কি, অমুক কলেজে কি, অমুক হাসপাতালে কি, অমুক সরকারি অফিসে কি, অমুক কর্পোরেশনে, অমুক মিউনিসিপ্যালিটিতে এই দুর্নীতি হচ্ছে, তাহলে সেই মুখ্যমন্ত্রী কি করেন? সেই মুখ্যমন্ত্রী করবেন, খোঁজ খবর নেবেন, তদন্ত করবেন, যদি দেখেন যা অভিযোগ এসেছিল অভিযোগ সত্যি, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক মুখ্যমন্ত্রী, ওনার কাছে যখনই খবর আসে কোনো জায়গায় কোনো দুর্নীতির, উনি সবার আগে ওনার ভাইপোকে ডেকে হিসাব করতে বসে যান যে হ্যাঁ রে, দেখতো ওই জায়গা থেকে কমপ্লেন আসছে, ওখান থেকে আমাদের মাস গেলে ক টাকা ইনকাম হয়, ওখান থেকে ক টাকা কাটমানি তোর ঘরে যায়, ক টাকা আমার ঘরে আসে। দেখতো ভাইপো খাতা খুললে তাকে যে পিসি এখান থেকে এত ইনকাম হচ্ছে মাস গেলে, বলে বলিস কি রে? সেই মঞ্চাকে ঢিল মারছে, কে ঢিল মারছে? হাঁটা হোক ওখান থেকে। এই ঘটনা প্রথম ডক্টর আক্তার আলীর সাথে হলো না, আপনাদের মনে থাকবে। প্রাইমারি পরীক্ষা দিয়ে যে ছেলেমেয়েরা প্রতারিত হয়েছিল, তারা সিপিএম কে নয়, তারা কংগ্রেসকে নয়, তারা বিজেপিকে নয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিল। সেই চিঠিতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে
মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করেনি, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেনি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাকে আমাদের প্রিয় দিদি বলে সম্বোধন করেছিল, বলেছিল দিদি আমরা প্রাইমারি পরীক্ষা দিয়েছি, আমাদের সঙ্গে মানিক ভট্টাচার্য এই প্রতারণা করেছে। তারপরে কি হলো জানেন? কোথাও কিছু হলো না, মানিক ভট্টাচার্যকে কেউ ছুঁতেও পারলো না। তার 1-1.5 বছর পরে যখন মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই রেড হচ্ছে, তখন দেখা গেল প্রাইমারির ছেলেমেয়েরা মানিক ভট্টাচার্য আর ওর পরিবারের কীর্তিকলাপ জানিয়ে মাননীয় দিদি বলে, আমাদের প্রিয় দিদি বলে মমতা ব্যানার্জিকে যে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই চিঠিটা মানিক ভট্টাচার্যের বাড়ির ড্রয়ার থেকে বেরোলো, সিবিআইয়ের হাতে এলো। এই হচ্ছে মমতা ব্যানার্জি। সেই কারণে আমরা বাংলার মানুষের কাছে অনেকদিন ধরে আবেদন করে আসছি, আর যাই করুন না কেন মমতা ব্যানার্জিকে দিদি বলে ডাকবেন না। ওনাকে দিদি বললে জানবেন আপনার নিজের মায়ের পেটের দিদির অপমান করা হয় যদি এই মহিলাকে দিদি বলে ডাকেন। এনাকে ভরসা করেছিল ছেলেমেয়েরা, সেই চিঠি মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়ে বলে দিলেন, দেখো এরা 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 তোমার ব্যাপারে মুখ খুলছে, তোমার যা করার এবার করে নাও। তারপরে কি ঘটেছে আপনারা সবাই জানেন। সেরকম ভাবে ডক্টর আক্তার আলী চিঠি পাঠিয়েছিলেন, মুর্শিদাবাদে ট্রান্সফার করে দিয়েছে। সন্দীপ ঘোষ তাকে জামাই আদর করে আর্জি করে বসিয়ে রেখে দিয়েছে। কদিন আগে আপনারা খবর দেখলেন, এই সময় কাগজে আজ থেকে 1 সপ্তাহ আগে খবর বেরিয়েছিল কি এই সন্দীপ ঘোষ 2017 সালে হংকংয়ে গেছিল একটা ট্রেনিং কোর্সে। সেখানে গিয়ে সে একজন পুরুষ নার্সের সঙ্গে এমন আচরণ করেছে, তাকে শ্লীলতাহানি করেছে, একজন পুরুষ হেলথ ওয়ার্কারের। তাকে হংকংয়ে গ্রেফতার করে জেল খাটানো হয়েছে। এই সন্দীপ ঘোষ জেল খেটেছিল শ্লীলতাহানির কেসে হংকংয়ে 2017 সালে। আপনাদেরকে বলছি, আপনারা জানেন কোন সরকারি চাকরিতে যখন কোনো মানুষ একটা গ্রুপ ডি পিয়নের পোস্টে নিয়োগ পান, গ্রুপ ডি পিয়নের পোস্টে চাকরি পান যদি কেউ কোনো সরকারি অফিসে, তারও একটা পুলিশ ভেরিফিকেশন হয়। তার নামে কোনো মামলা আছে কিনা, কেস আছে কিনা, কিছু আছে কিনা, কখনো জেলে গেছে কিনা, কোনো সিরিয়াস কোনো কেসে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে কিনা। কোন পিয়নের পোস্টে চাকরি পেলে, সরকারি চাকরি পেলে তার একটা পুলিশ ভেরিফিকেশন হয়। আর এখানে সন্দীপ ঘোষ বিদেশে গিয়ে জেল খেটে আমাদের দেশের মুখ উজ্জ্বল করে এসছে। ভারতের হাই কমিশনের কাছে ওখানে খবর গেছে, এম্বাসির কাছে। তারপর একটা সময় জেল থেকে বেরিয়ে তাকে ভারতে আবার প্রত্যর্পণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না। তাকে এনে 2020 সালে আরজি করের প্রিন্সিপাল গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে বসালেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলছিলেন আমাদের রাজ্যের রাজ্যপালের নামে একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছে। যদি সেই অভিযোগ সত্যি হয়ে থাকে 100 বার রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সে রাজ্যপাল হোক আর যে হরিদাস পাল হোক। সেই ঘটনা সামনে আসার পরে মমতা ব্যানার্জি বললেন, বাবা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আমি আর একা একা রাজভবনে যাব না বাবা, আমার রাজভবনে একা একা যেতে ভয় করছে। তো মমতা ব্যানার্জি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হলে আপনার একা একা রাজভবনে যেতে ভয় করে, আর সন্দীপ ঘোষ শ্লীলতাহানি করে জেল ছেড়ে এসছে, আপনার প্রতিবার ভোটের আগে একা একা তার কাছে পায়ে প্লাস্টার করতে যেতে ভয় করতো না মমতা ব্যানার্জি? আপনার তাকে আরজি করের প্রিন্সিপাল করে আপনি রেখে দিয়েছিলেন, আপনার পাপে মমতা ব্যানার্জি, আপনার পাপে এই মেয়েটাকে এইভাবে মরতে হলো। তারপরে যতবার এই প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে। আপনারা জানেন নজরুল ইসলামের কবিতার বিখ্যাত লাইন ছিল, লাইন কেন ছিল, লাইন এখনো আছে, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। যে মানুষ রাস্তায় নেমেছেন নিশ্চয়ই আরজি করের ঘটনাকে সামনে রেখে, কিন্তু খালি তো আরজি করের প্রশ্ন না, এই যে থ্রেড কালচার, চোখ রাঙানোর সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি, তিলে 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 যেরকম ভাবে আমাদের রাজ্যকে, এই রাজ্যের মধ্যে হুমকির সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতিকে এরা বাড়িয়ে তুলেছে। কোন মানুষকে তার নিজের পাড়ায় নিজের একটা বাড়ি বানাতে গিয়ে এদের হুমকির সামনে পড়তে হয়েছে। কোনো মেয়েকে কোনোদিন টিউশন করে বাড়ি ফেরার সময় রাস্তায় তৃণমূলের গুন্ডাদের কাছে টন্টিটকিরি শুনতে হয়েছে, আওয়াজ খেতে হয়েছে। কোনোদিন কলেজে ভর্তি হতে গিয়ে কাউকে তৃণমূলকে পয়সা দিয়ে ভর্তি হতে হয়েছে। কোনোদিন পঞ্চায়েতে পুরসভায় ভোট দিতে
গিয়ে কাউকে ঘাট ধাক্কা খেয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। যত রকম ভাবে মানুষ ধর্ষণের সংস্কৃতির সামনে, হুমকি সংস্কৃতির সামনে পড়েছেন, সমস্ত মানুষের ক্ষোভ জমে 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 বারুদের পাহাড় হয়েছিল, সেই পাহাড়ে একটা আগুনের ফুলকি গিয়ে পড়েছে আরজিকর। মানুষ রাস্তায় নেমেছে, আর জমে থেকে মানুষ রাস্তায় নেমেছে। এ হলো চোখ রাঙানি নেই।